হ্যালো স্টুডেন্টস, আজ আমরা WBH টেস্ট পেপারের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল যেটা সেই স্কুলটা কিন্তু আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই যে এখানে আমাদের মোট আমরা একটা ফুল সলিউশন করার চেষ্টা করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ফুল স্কুলটাই করার চেষ্টা করব। তোমরা সঙ্গে থেকো এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের। প্রথম কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? মনে রাখবে, সূর্যালোকের অবলোহিত রশ্মির জন্য কিন্তু সোলার কুকার কাজ করে। আর PV/NT তে পিভি যে রাশিকে সূচিত করে সেটি কি? পিভি যে রাশিকে সূচিত করে সেটা হচ্ছে কার্য বা শক্তি। কার্য বা শক্তি। NTP-তে 11.8 লিটার CO2 গ্যাসে উপস্থিত CO2 এর মোল সংখ্যা কত হবে? এর মোল সংখ্যাটা অ্যাকচুয়ালি 11.8 নয়, কোশ্চেনটা একটু ভুল আছে। কোশ্চেনটা হচ্ছে, আমরা জানি যে 22.4 লিটারের জন্য কী হয়, আমরা যেটা জানি সেটা হচ্ছে 22.4 লিটারের জন্য মনে রাখবে যে 22.4 লিটারের জন্য কি হচ্ছে, তো 22.4 লিটার আয়তনে আমাদের হচ্ছে কার্বনের মোল সংখ্যা হচ্ছে 1 হয়, অর্থাৎ 1 মোলে থাকে হচ্ছে 22.4 লিটার, তাহলে 11.2 লিটার হবে ওটা প্রশ্নে, সেটা হবে কত? 0.5 মোল হবে। ঠিক আছে, এটা 0. এখানে আমাদের দেওয়া আছে 11.8, এটা কিন্তু 11.8 হবে না, 11.2 হবে। তাহলে 2 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে উপস্থিত CO2 এর মোল সংখ্যা হচ্ছে 0.5। তাপীয় রোধের এসআই একক কী হবে? মনে রাখবে, তাপীয় রোধের এসআই একক হচ্ছে WK-1, WK-1। দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 আর 1.6 যদি তাদের আলোর গতিবেগ V1 আর V2 হলে আমরা এখানে কোনটা সম্পর্ক সঠিক হবে? আমরা জানি মিউ ইকুয়াল টু কী হয়, মিউ ইকুয়াল টু C/V। আচ্ছা, এখানে আলোর বেগ যদি কনস্ট্যান্ট হয়, এখানে, ঠিক আছে, তাহলে এখানে কী হবে? আমরা ভি এর মান তাহলে কী বলতে, কোনো মাধ্যমে আলোর বেগ, এটা দুই মাধ্যমের এই কোনো একটা মাধ্যমে, এটা শূন্যস্থান আলোর বেগ নয়, যে কোনো মাধ্যমে আলোর বেগ। তাহলে মিউ আর ভি কিন্তু একেবারে ব্যস্ত অনুপাত সম্পর্ক, তাহলে যার মিউ এর মান কম তার ভি এর মান বেশি, তাই তো? তাই ভি কিন্তু বড় হচ্ছে, আর যার মিউ এর মান বড় তার কিন্তু ভি এর মান ছোট হবে, তাই দেখো ভি ছোট হয়েছে। ক্লিয়ার? বলছে প্রিজমের প্রতিসরক কোনটি? প্রিজমের প্রতিসরক কোণটি কী হবে? প্রিজমের প্রতিসরক কোণ সবসময় কী হয়? সবসময় কিন্তু সেটা 60 ডিগ্রিতে 90 ডিগ্রিতে সবসময় কম থাকবে, অর্থাৎ সেটা সবসময়ের জন্য সূক্ষ্মকোণ হবে। সবসময়ের জন্য সেটা প্রবৃদ্ধ কোণ হতে পারে না, স্থূলকোণ হতে পারে না, সেটা সরল কোণ মানে 180 ডিগ্রি হতে পারে না, সেটা সবসময়ের জন্য কী হবে? সূক্ষ্মকোণ। এমনকি সমকোণ যেটা যদি অপশানে থাকতো তাহলে সেটাও কিন্তু কখনো হতে পারে না। বোঝা গেল? সমকোণও কিন্তু কখনো হতে পারে না, সেটা সবসময়ের জন্য কিন্তু 90 থেকে কম হতেই হবে, এবং তার জন্য সবসময় এটা সূক্ষ্মকোণ হবে। 2 কুলাম আধানকে তড়িৎ বর্তনীতে একবার ঘুরিয়ে আনতে কৃতকার্য 10 জুল হলে কোষের EMF কত হবে? তেমন W = আমরা জানি V × Q হয়। W = কী হয়? W = হয় V × Q, তাই তো? তাহলে সেখানে V এর মান বের করতে হলে W/Q, W মানে কত? W মানে হচ্ছে 10 বাই কত আছে? 2 কুলাম, মানে কাটাকাটি করলে 5, তাহলে উত্তর হবে 5 ভোল্ট। EMF যেহেতু ভোল্ট এককে হয় তাই উত্তর হবে 5 ভোল্ট। বলছে তড়িৎচুম্বকীয় আবেশের ফলে উৎপন্ন তড়িৎচালক বলের অভিমুখ পাওয়া যায় লেঞ্জের সূত্র থেকে। X প্রবন্ধ নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা এবং কটি বিটা কণা নির্গত হলে নতুন মৌলটি X এর আইসোটোপ হবে 2টি। আলফার যেহেতু আমাদের আলফার প্রোটনের সংখ্যা যেহেতু 2, তাই বলা হয় আইসোটোপ কত হবে? 2 হবে। যে নতুন মৌলটি X এর আইসোটোপ কত হবে? 2 হবে। ঠিক আছে। তো 25 নম্বর শ্রেণীতে M একটি মৌল, এই মৌলের ক্লোরাইডের সংকেত কোনটি? MCl3। প্রদত্ত কোন যৌগের বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই? উত্তর হবে NaCl। জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড এবং অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত 1:8। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে নিচের কোন পদার্থের বিক্রিয়ায় বাদামি পদক্ষেপ সৃষ্টি হয়? FeCl3। জার্মান সিলভারে সিলভার মৌলটির শতকরা পরিমাণ কত? জার্মান সিলভারে সিলভার থাকেই না, 0%। C2H6 ও আণবিক সংকেত বিশিষ্ট এটি জৈব যৌগে ধাতব এনে যোগ করলে H2 গ্যাস উৎপন্ন হয়, যৌগটির নাম হচ্ছে ইথানল। বলছে বিদ্যুৎ খননের সময় কি বলছে? নেক্সট কোশ্চেন, বিভাগ ক্ষয়ের বিদ্যুৎ খননের সময় কোন গ্যাস ওজোন স্তরের ক্ষয় ঘটায়? নাইট্রিক অক্সাইড, তাকে বলা হয় NO বলা হয়। এটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম মিথেন বা CH4। তারপরে বলছে মিথেন হাইড্রেটের সংকেত লেখো। বলে মনে রাখবে 4টে অ্যামোনিয়া, এখানে লিখে দিচ্ছি যে 4CH4 × 23H2O, এটা কিন্তু আমাদের কি মিথেন হাইড্রেটের সংকেত, কিন্তু মিথেন হাইড্রেটের সংকেত মানে 4টে অ্যামোনিয়া, ওই 4টে অ্যামোনিয়া বলছে 4টে মিথেন আর 23টা জল। ঠিক আছে। বলছে 2 মোল আদর্শ গ্যাস, তার আগে বলছে চার্লস সূত্রের V বনামটি লেখচিত্রটি উষ্ণতাকে 0 কেলভিন বিন্দুতে ছেদ করে, সত্য না মিথ্যা?
দেখো ভিটি লেখছি, তো ভি ক্যাপিটাল টি মানে কিন্তু সবসময় মনে রাখবে এটা কিন্তু কেলভিন স্কেলকে নির্ণয়, কেলভিন স্কেলকে বোঝায়। তো ভিটি লেখছি তো সবসময় কী হয়, ভি ক্যাপিটাল টি লেখছি তো সবসময় মূলবিন্দুগামী সরলরেখা, অর্থাৎ এটা হচ্ছে সত্য হবে। আর মূলবিন্দুগামী সরলরেখা সবসময় 0 কেলভিনকে তো টাচ করবেই, তো এটা কিন্তু সত্য হবে। তারপরে বলেছে 2 মোল আদর্শ গ্যাস 546 কেলভিন উষ্ণতায় কত বলেছে এখানে 44.8 লিটার আয়তন দখল করলে তখন তার চাপ কত হবে, ঠিক আছে, তখন তার চাপ কত হবে। তো আমরা জানি যে 1 মোল কোনো আদর্শ গ্যাস 273 কেলভিন তাপমাত্রায় কী করে, যে 22.4 লিটার আয়তন দখল করলে তখন তার চাপ হয় 1 ATM, তখন তার চাপ থাকে 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে, প্রেশার। এখন বলছে যে 2 মোল যদি হয়, এটা 2 মোল কোনো গ্যাস যে 500 এর দ্বিগুণ করছি 546 কেলভিন তাপমাত্রায়, এরও দ্বিগুণ করছি 44 কত হচ্ছে 8 লিটার আয়তনে, এখানে কত হবে 2 ATM চাপ হবে, চাপের মান কত হবে তাহলে 2 ATM চাপ হবে। তাহলে চাপ কতটা প্রয়োজন, 2 ATM চাপ প্রয়োজন, কিন্তু চাপ কতটা প্রয়োজন 2 ATM, ঠিক আছে। তারপরে বলেছে কি তাপ পরিবহনের কোন অবস্থায় শুধুমাত্র তাপের পরিবহন হয়, শোষণ হয় না। দেখো শুধুমাত্র তাপের পরিবহন হয় কিন্তু শোষণ হয় না, এটা কিন্তু স্থিতি অবস্থা। আর স্থিতিপূর্ব অবস্থায় কিন্তু দুটোই হয়, তাহলে এটা কথা হবে স্থিতি অবস্থায়, ঠিক আছে। স্থিতি অবস্থা হচ্ছে এখানে পরিবহন হবে, কোনো শোষণ হবে না। আর স্থিতি পূর্ব অবস্থায় পরিবহন আর শোষণ দুটোই হয়। জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কোন উষ্ণতায় শূন্য হয়, মনে রাখবে জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হয়, শূন্য হয়ে যায়। 4 ডিগ্রি মানে জলের ব্যতিক্রান্ত প্রসারণ এটা ছিল তোমাদের ক্লাস 9-এ, জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শূন্য হয়ে যায়। অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্তন 1 হবে। 2f দূরত্ব অবতল দর্পণ বলেছে, দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রে লেন্স হলে 2f, বক্রতা কেন্দ্রে যদি আমি বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে তৈরি হবে, অর্থাৎ সেক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব যা হবে বস্তুর দূরত্ব সেম হবে। আর দূরত্ব সেম হওয়ার জন্য তাদের কিন্তু রৈখিক বিবর্তনের মান কিন্তু 1 হয়ে যাবে। দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের প্রতিসরাঙ্ক সর্বাধিক হয়, মনে রাখবে দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের প্রতিসরাঙ্ক সর্বাধিক হয়, এটা হচ্ছে বেগুনি বর্ণের আলোর জন্য। কোন মাধ্যমের আলোর জন্য, বেগুনি বর্ণের আলোর জন্য। 1 ভোল্ট ইন্টু 1 কুলম কোন ভৌত রাশির একক, মনে রাখবে এটা কার্যের এসআই একক। W আমরা আগে একটা অঙ্ক করলাম, সেখানে লিখেছিলাম, মনে করে দেখো যে আমরা লিখেছিলাম যে V একদম ওপরে W V ইন্টু কিউ, ভির একক কি ভোল্ট ইন্টু কিউ এর একক হচ্ছে কুলম, তাহলে ভোল্ট আর কুলম গুণ করলে আমরা কী পাই, কৃতকার্য পাই, তাহলে এটা কার্যের একক। ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম অনুসারে চুম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি, কারণ ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম যে 3টে কোণের কথা বলা হয়, 3টেই কিন্তু 90 ডিগ্রি, মানে 3টে বাহু দিয়ে আমরা 3টে জিনিসকে আমরা কিন্তু নির্দেশ করি, তাই তো। একটা চুম্বক ক্ষেত্র, একটা তড়িৎ ক্ষেত্র, একটা চুম্বক ক্ষেত্র, আর একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর একটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। এই 3টেকে নির্দেশ করা হয় 3টে ভৌত রাশিকে বলতে পারো। তা 3টে ভৌত রাশির মধ্যবর্তী কোণ কিন্তু সবসময় 90 ডিগ্রি, অর্থাৎ একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, ঠিক আছে। কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে, মনে রাখবে গামা, আলফা আর বিটা হলে কিন্তু পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে না। একমাত্র গামা আছে, যে গামা যদি নির্গত হয় তাহলে কিন্তু আমাদের কী হয়, তাহলে কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যা কিন্তু অপরিবর্তিত হয়। নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী, নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস হচ্ছে নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী। তাই এর উত্তর যেটা হবে যে কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী, তার উৎস কী মনে হচ্ছে মুক্ত কোথা থেকে হয় এটা জানতে চাইছে, বা কীভাবে হয়। মনে রাখবে বিক্রিয়ক অপেক্ষা বিক্রিয়াজাত পদার্থের ভর হ্রাস পেলে, বিক্রিয়ক অপেক্ষা বিক্রিয়াজাত পদার্থের ভর যদি হ্রাস পায় তাহলে নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি প্রচুর পরিমাণে শক্তি মুক্ত হয়। বলছে একাধিক যোজ্যতা দেখা যায় কার, যে একাধিক যোজ্যতা দেখা যায় আমরা জানি এখানে ফেরাস এফি লোহার কিন্তু আমাদের জানি একাধিক যোজ্যতা দেখা যায়, লোহা তাহলে কী হবে একাধিক যোজ্যতা,
2.1.11.1 একটি অভিজাত মৌল। অভিজাত মৌল হচ্ছে আমার এবিটি অভিজাত মৌলের নাম কী হবে? এটি অভিজাত মৌল হচ্ছে আরএন। আরএন কিন্তু অভিজাত মৌল, বড় লোকদের মৌল। ঠিক আছে, সোনার উপর থাকলে সোনার উপর কিন্তু হতো। ঠিক আছে, থাইমিন পদ্ধতির বিজারক আর ধাতু সংখ্যার কার সাথে কী থাকে? কার সাথে টিন থাকে। ধাতু সংখ্যার কার সাথে থাকে হচ্ছে তোমার টিন। 4 নম্বরটা হবে কত? 2.11.4 টিন হবে, তাহলে এল পড়ে থাকছে। তাহলে হচ্ছে থাইমিন পদ্ধতির বিজারককে অ্যালুমিনিয়ামকে বিজারণ করা হয় থাইমিন পদ্ধতিতে। তারপরে কি বলছে? একটি মৌলিক এবং যৌগিক অণুর নাম লেখো যাতে ত্রিবন্ধন উপস্থিত। একটি মৌলিক অণু, একটি যৌগিক অণুর নাম লেখো। মৌলিক অণুর নাম হচ্ছে নাইট্রোজেন, আর যৌগিক অণুর নাম হচ্ছে কী হবে? যৌগিক হচ্ছে অ্যাসিটিলিন C2H4 অ্যাসিটিলিন বলেছে C2H2 হচ্ছে অ্যাসিটিলিন। বলছে গলিত I2Z3 এর তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডিক কোন আয়নটি কাছে আকৃষ্ট হয়? ক্যাথোডের যে আয়নটি আকৃষ্ট হয় সেটা হচ্ছে তোমার বিক্রিয়াটা করে দেখাতে হবে, এখানে বিক্রিয়াটা লিখতে হবে, সেটা এখানে লেখার তো জায়গা নেই, আমরা সাইডে করে দেওয়ার চেষ্টা করছি। বিক্রিয়া যৌগটি হবে Y2X3 গলিত I2Z3 এর তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন আয়নটি আকৃষ্ট হয়? দেখো বিক্রিয়াটা হচ্ছে I2Z3 আছে, তো I2Z3 থাকে, তাহলে বিক্রিয়া করলে কত পাবো আমরা? 2I কত হবে? 2Y3 প্লাস। ঠিক আছে, আর একটা কত হবে? আর একটা হবে হচ্ছে 2I3 প্লাস আর 3Z2 মাইনাস। ঠিক আছে, 2 মাইনাস 2। এবং মনে রাখবে ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় হচ্ছে I3 প্লাস। এটা কিন্তু ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে, ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে হচ্ছে I3 প্লাস। এটা কিন্তু ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে। কোন যৌগটি ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে? লিখবে I3 প্লাস। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে বিগলক হিসাবে কী ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম নিষ্কাশনে বিগলক হিসাবে এটার উত্তর কী হবে? তাহলে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে বিগলক হিসাবে কী ব্যবহার করা হয়? মনে রাখবে 60% ক্রায়োলাইট, 60% ক্রায়োলাইট আর 20% ফ্লুরোস্পোর। আর 20% কী হবে? 20% হচ্ছে ফ্লুরোস্পোর। 60% ক্রায়োলাইট আর 20% কিন্তু ফ্লুরোস্পোর। ঠিক আছে, 20% ফ্লুরোস্পোর, ফয়লাইরস্যু ও সহিপয়কার ফ্লুরোস্পোর। ঠিক আছে, আর বলছে ফোয়ারা পরীক্ষা দ্বারা অ্যামোনিয়ার কোন ধর্ম প্রমাণিত হয়? অ্যামোনিয়ার মনে রাখবে জলে তীব্র দ্রাব্য, অ্যামোনিয়া হচ্ছে জলে তীব্র দ্রাব্য আর জলীয় দ্রবণে ক্ষারীয়, এই ধর্মটা প্রমাণিত হয়। ধাতুমূলকের শনাক্তকরণে বিকারক হিসেবে কোন গ্যাস ব্যবহৃত হয়? মনে রাখবে H2S গ্যাস ব্যবহৃত হয়। বলছে N2NH3 এর H2S পরীক্ষাগারে কীটনাশকের কোন গ্যাসে তৈরি করা যায়? মনে রাখবে H2S তৈরি করা যায়। তারপরে কি আছে দেখো, বলছে একই সমকোণের সারির অন্তর্গত পরপর দুটি সমকোণের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কত? ঠিক আছে, এটা হচ্ছে দুটো সমকোণীয় সারির অন্তর্গত পরপর দুটি সমকোণের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হচ্ছে CH2। এটাও তোমাদের করানো ছিল। 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন যৌগে H পরমাণুর সংখ্যা কত? H পরমাণুর সংখ্যা হচ্ছে 6টি। এবং বলছি ইউপ্যাক নামকরণ লেখো CH3। দেখো 3টে, আমি যদি বন্ধনটা এইভাবে লেখা যেতে পারে CH3, ঠিক আছে, CH3 বন্ড CH3 তলায় হচ্ছে OH। ঠিক আছে, তো নাম্বারিং করলে 1 2 3, তাহলে 3টে কার্বন, তাহলে তার নাম হয় প্রোপ। কী নাম হয়? প্রোপ। ঠিক আছে, তারপর দেখো এই OH কার সঙ্গে আছে? 2 নম্বর কার্বনের সঙ্গে, তাই 2 হবে। আর OH থাকলে কি অল হয়, তাহলে প্রোপ টু অল বা প্রোপ টু অল লিখলেই হবে, প্রোপ টু অল। ঠিক আছে, প্রথম কোশ্চেন কি বলছে? স্থিতিশীল উন্নয়ন কি? রাইমেডিনের 35 পাতায় এটা আছে, দেখে নাও উত্তরটা। এটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। ঠিক আছে, এই যে স্থিতিশীল উন্নয়ন কি বলছে? যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রাকৃতিক সম্পদের পরিমিত এবং যথাযথ ব্যবহার, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং কৌশলের সুদক্ষ প্রয়োগের মাধ্যমে বর্তমান জীবনযাত্রার উন্নয়ন এবং আগামী দিনেও এই উন্নয়নের গতি অব্যাহত রাখা এবং ভবিষ্যতের
পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত করে তুলতে যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয় তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়। এটা কিন্তু জলের মতন মুখস্থ রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য, তোমাদের যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন। নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 3 লিটার চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা 127 ডিগ্রি করা হলে গ্যাসটির আয়তন কত হয় 4 লিটার। তাহলে বলছে আমাদের প্রশ্নটা কি বলছে, যে প্রশ্নটা বলছে যে পরম শূন্য উষ্ণতার মান কত হবে। তো পরম শূন্য উষ্ণতার মান কী হবে দেখে নাও। এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান, এই যে দেখে নাও। আমরা অঙ্কটা করেছি বিভাগ গ এর 3.2, টি এর মান 27 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে। আমি ধরে নিলাম আমাদের পরম শূন্য উষ্ণতার মান আমরা জানি না, যেটা আমরা 273 জানতাম, আমি ধরলাম সেই মানটা আমরা জানি না। তাহলে টি ওয়ানের মান কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা 27 প্লাস টি, এটা থেকে যাবে এত কেলভিন হবে, তাই তো? 27 প্লাস টি এত কেলভিন। ভি ওয়ান মানে কত? 3 লিটার বলে দিয়েছে। টি টু মানে কত? 127 ডিগ্রি, অর্থাৎ 127-এর সঙ্গে আমরা টি করে দেবো কেলভিন স্কেল করার জন্য, ঠিক আছে? এই টি কেলভিন এত আমরা ধরে নিয়েছি কিন্তু, ঠিক আছে? তাহলে ভি টু মানে কত হবে? 4 লিটার হবে, বলে দেওয়া আছে এটা প্রশ্নে। আমরা জানি কি ভি ওয়ান বাই ভি টু ইজিক্যাল টু টি ওয়ান বাই টি টু। এখন ভি ওয়ান মানে কত? 3 লিটার, ভি টু মানে কত? 4 লিটার বসালাম, তাই তো? তাহলে টি ওয়ান মানে কত? 27 প্লাস ক্যাপিটাল টি, 27 প্লাস ক্যাপিটাল টি, টি টু মানে কত? 127 বাই প্লাস ক্যাপিটাল টি। এখান থেকে 327 কত? আচ্ছা, এখান থেকে আমরা 427 গুণ করেছি 108 প্লাস 40, এখানে কত হয়েছে? 300 হচ্ছে 381 প্লাস 3টি। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে 4টি থেকে 3টি বাদ গেলে 1টি পড়ে থাকবে, আর 381 থেকে 108 বাদ গেলে 273 পড়ে থাকবে। আমাদের কিন্তু এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যে 273। নেক্সট কোশ্চেন কী বলছে? -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেন্টিমিটার কিউব চাপ স্থির রেখে কোন উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন হবে 1 লিটার। তো বলছে এটা হচ্ছে আমার এই যে এটার উত্তর হচ্ছে আমাদের এই যে গ্যাসের আয়তন 1 লিটার হবে বলেছে। তো এটার উত্তর কিন্তু আমাদের এই যে -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেন্টিমিটার কিউব গ্যাসটিকে সমান চাপে উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন হবে 1 লিটার। তাহলে গ্যাসটির অন্তিম পরম উষ্ণতা কত হবে? 360 কেলভিন। অঙ্কটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? 360 কেলভিন হচ্ছে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? অন্তিম পরম উষ্ণতা কত হবে? 360 কেলভিন। ওকে, তো তারপরে বলেছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা নির্ণয় করো। তোমরা সবাইরা জানো যে বইতে এটা আছে, ঠিক আছে? তোমরা সবাইরা জানো বইতে আছে, আমার মানব থেকে বলে দিচ্ছি 177 পাতায় এটা আছে। এটা হচ্ছে চ্যুতিকোণের রাশিমালা, ঠিক আছে? তোমরা এই পাশে যে ত্রিভুজটা আঁকা আছে, এই যে এই পাশে যে ত্রিভুজটা আঁকা, এইটা তোমাদের রাখতে হবে, ঠিক আছে? এই যে এই চিত্রটা তোমাদের রাখতে হবে, এই চিত্রটা তোমরা আঁকবে, ঠিক আছে? এই যে চিত্রটা আছে এখানে, এই চিত্রটা তোমরা কিন্তু আঁকবে। আঁকার পরে তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এই যে, ঠিক আছে? এ কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রে এখান থেকে লেখা শুরু করে এখানে পরপর লিখতে যাবে, গিয়ে তোমরা লাস্টে এই পর্যন্ত করলেই হবে, ঠিক আছে? এই পর্যন্ত প্রমাণ করলেই কিন্তু তোমাদের হবে। এটাই কিন্তু তোমাদের চ্যুতিকোণের রাশিমালার প্রমাণ, ঠিক আছে? তাই তোমরা লিখে দেবে চ্যুতিকোণের রাশিমালা। বলছে একটা সমবাহু ত্রিভুজের, পরের কোশ্চেন বলছে একটা সমবাহু ত্রিভুজের পৃষ্ঠে এই রশ্মি কত কোণে আপাতিত হলে রশ্মির ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে। তো ন্যূনতম চ্যুতিকোণের সূত্র কি? চ্যুতিকোণ আর ন্যূনতম চ্যুতিকোণ কিন্তু আলাদা, মানে একই জিনিস কিন্তু সূত্র দুটো আলাদা হয়। ন্যূনতম চ্যুতিকোণ মানে হচ্ছে ডেল এম, ঠিক আছে? ডেল এম যদি হয় তাহলে 2y মাইনাস এ, ঠিক আছে? এবার ডেল এম এর মান বলে দিয়েছে 20, 2y, আই মানে কত ডিগ্রি কোণে আপাতিত হয়েছে, তাহলে 2 ইন্টু আই রাখলাম, আর এ মানে হচ্ছে 60 ডিগ্রি বলে দিয়েছে। সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজের তো প্রতিটা কোণের মানে 60 ডিগ্রি হয়, তাহলে 60 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে কত হবে? -60 এদিকে গেলে +60, মানে 20 আর 60 80, 60 আর 20 80 হয়ে গেল। 2y ইজিক্যাল টু 80, আই মানে হচ্ছে 40, ঠিক আছে? আই মানে কত হবে তাহলে? 40। তাহলে উত্তর হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর কত হবে তাহলে? উত্তর হবে 40 ডিগ্রি। উত্তর হবে হচ্ছে 40 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বলছে নেক্সট কোশ্চেন কী বলেছিল? 240 ভোল্ট আর 1000 ওয়াট এবং 240 ভোল্ট আর 100 ওয়াট বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের দৈর্ঘ্য আর উপাদান দৈর্ঘ্য সমান এবং উপাদান অভিন্ন হলে কোন বাতির ফিলামেন্ট অধিক মোটা হবে? তো আমরা জানি কি, আমরা জানি যে একটা সূত্র আমরা জানি, যে আমরা একটা সূত্র জানি। সেটা কি সূত্র? যে আর ইজিক্যাল টু রো এল বাই এ। এল আর রো হচ্ছে কনস্ট্যান্ট হলে, তো সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি? এল আর রো যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে
এল এবং রো কনস্ট্যান্ট হলে আর প্রপোর্শনাল 1/a, অর্থাৎ যার রোধের মান বেশি তার ক্ষেত্রফল প্রস্তুতের ক্ষেত্রফল কম, আর যার অর্থাৎ ক্ষেত্রফল কম মানে কিন্তু অর্থাৎ এরকম যদি ক্ষেত্রফল হয় আর এটা একটা তার আর এরা মোটা একটা তার, আর যার ক্ষেত্রফল বেশি সে কিন্তু বেশি মোটা, আর যার ক্ষেত্রফল কম সে কিন্তু সরু হবে, আর যার ক্ষেত্রফল সরু হবে তার কিন্তু রোধের মান বেশি হবে। ওকে, তো এখান থেকে তো এটাই প্রমাণিত হয়। তো চলো আমরা ফার্স্ট কেস আর সেকেন্ড কেসের রো এর মান দেখি। আমরা জানি পি ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, পি এর মান বলে দেওয়া আছে, ভি এর মান বলে দেওয়া আছে, আর এর মান বের করলে আর ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই পি। এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা ফার্স্ট কেস আর সেকেন্ড কেস, প্রথম কেসে আর এর মান বের করলাম 240 হচ্ছে তোমার ভোল্ট ছিল, 240 × 240 বাই 1000, কাটাকাটি করলাম 24 576কে 10 ভাগ করলে 57.6 ওহম। আর সেকেন্ড কেসের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, এটা হলো ফার্স্ট কেস, তাহলে ফার্স্ট কেসের ক্ষেত্রে আর এর মান বের করলাম 576কে 10 ভাগ করলে 57.6 ওহম হলো। আর সেকেন্ড কেসের ক্ষেত্রে কত আছে, 240 × 240 বাই হচ্ছে 100, কাটাকাটি করলে 576 ওহম। অর্থাৎ দেখতে পেলাম যে প্রথমটার ক্ষেত্রে রোধের মান কম, তাহলে কী হবে, প্রথম ক্ষেত্রে রোধের মান কম আর দ্বিতীয় ক্ষেত্রে রোধের মানটা বেশি, তাহলে প্রথম ক্ষেত্রে রোধের মান যদি কম হয় তাহলে প্রথম ক্ষেত্রে এর মানটা কত হবে, এর মানটা কিন্তু প্রথম ক্ষেত্রে আর রোধের মান কম মানে এর মান বেশি, আর দ্বিতীয় ক্ষেত্রে এর মান কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এর মানটা কম হবে, কারণ রোধের মান বেশি এর মান কম। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যার এর মান বেশি মানে কি সে বেশি মোটা, তাই তো এ ওয়ান মানে কি, মানে যে যার এ ওয়ান তার হচ্ছে রোধের মান মানে সে ক্ষেত্রে বেশি মোটা, আর যার এ টু মানে যে ক্ষেত্রফল কম যার তার কিন্তু সে কিন্তু সরু হবে। এখানে বলেছিল কি, এখানে প্রশ্নে বলেছে যে কোন ফিলামেন্টটা অধিক মোটা হবে, অর্থাৎ যার এ ওয়ান হচ্ছে অর্থাৎ যার ক্ষেত্রফল বেশি অর্থাৎ এ ওয়ানের ক্ষেত্রফল বেশি, তাহলে এ ওয়ান বেশি মোটা। এ ওয়ান মানে হচ্ছে কোনটা, এ ওয়ান মানে হচ্ছে আমরা কোনটা পেয়েছি 240 ভোল্ট আর 1000 ওয়াট যে আছে, যে ফিলামেন্টটা আছে সেই বৈদ্যুতিক ফিলামেন্ট তার সেটাই কিন্তু আমাদের তাহলে কি অধিক মোটা হচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে যে NaCl এর আণবিক ওজন 58.5, উক্তিটি সঠিক কিনা ব্যাখ্যা করো। ঠিক আছে, আর রাইমার ইউনিভার্সিটি 404 পাতা এটা আছে, তো চলো দেখিয়ে দিই কোথায় আছে এটা। তো এই যে বলছে এই যে কোশ্চেনটা বলছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন 58.5, উক্তির যথার্থতা বিচার করো। তাই উত্তর লেখার জন্য তোমাদের এখান থেকে লিখতে হবে যে সোডিয়াম ক্লোরাইড একটি সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, তাই এর অণুর অস্তিত্ব না থাকায় আণবিক ওজন 58.5 কথাটি যথার্থ নয়। এর সংকেত NaCl, তাই এর সংকেত ভর 23 + 35.5 যোগ করলে কথা 58.5 কথাটা ব্যবহার করাই সঙ্গত। ঠিক আছে, তুমি চাইলে এই সবটাও লিখতে পারো, কারণ এখান থেকে এই প্রশ্নটা খুব আসে যে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটা থেকে সংকেত ওজন কথাটা ব্যবহার করা যুক্তিযুক্ত কেন। এটা কিন্তু পশ্চাৎ নমুনা প্রশ্ন, সুতরাং এটা কিন্তু করাটা তোমাদের অবশ্যই দরকার। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা করবে। নেক্সট কোশ্চেন কী বলছে আমাদের, নেক্সট কোশ্চেন বলছে যে একটি পরমাণু থেকে অপর একটা পরমাণুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরণের মাধ্যমে কোন ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয় এটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। ঠিক আছে, কোন ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তর এই হচ্ছে প্রশ্ন যে একটা পরমাণু থেকে অপর একটা পরমাণুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোন ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয় এটি উদাহরণ দিয়ে দেখিয়ে দাও। মাধ্যমিক 2016, অর্থাৎ 2016 সালে কিন্তু এটা মাধ্যমিকে এসেছিল। তো উত্তরটা কই, এর উত্তরটা নিচের দিকে আছে। এর উত্তরটা তোমরা যদি নিচের দিকে যাও দেখতে হবে যে একটি পরমাণু থেকে অপর একটা পরমাণুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে আয়নীয় বন্ধন গঠিত হয়। কোন বন্ধন গঠিত হয়, আয়নীয় বন্ধন। ওইটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দাও। তো উদাহরণ দিয়ে সোডিয়াম ফ্লোরাইডের উদাহরণ দিয়েছে NaF, দা ইলেকট্রন বিন্যাস করেছে সোডিয়াম 11, যে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 1টা। আর অধাতুর মধ্যে বলেছে ফ্লোরিন 9টা আছে, কে কক্ষে 2টো, এল কক্ষে 7টা। বলছে সোডিয়াম পরমাণুর যোজন কক্ষে একটি মাত্র ইলেকট্রন আছে, তাই তো, আর কিন্তু ঠিক তার আগের কক্ষে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ। এখন সোডিয়াম পরমাণু যদি ওই একটি ইলেকট্রন বর্জন করে তবে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হতে পারবে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কী আছে, নিয়ন। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কী আছে, নিয়ন। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন গঠন কাঠামো লাভ করে এবং বলছে Na+ আয়নে পরিণত হয়। অন্যদিকে অধাতব ফ্লোরিন হচ্ছে ফ্লোরিন F, এর বাইরের কক্ষে করা আছে 2 আর 7, বাইরের কক্ষে করা ছিল, বাইরের কক্ষে কিন্তু আমাদের 7টা ছিল। দেখো বাইরের কক্ষে কিন্তু আমাদের করা ছিল 7টা ছিল, 2 আর 7, বাইরের কক্ষে কিন্তু 7টা ইলেকট্রন ছিল। তো বাইরের কক্ষে 7টা থাকার জন্য কি বলছে
এফ পরমাণুটি সোডিয়াম পরমাণু কর্তৃক বর্জিত যে ইলেকট্রন, সোডিয়াম যে ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে সেটা কিন্তু এফ গ্রহণ করে নেবে, গ্রহণ করে নিয়ে অষ্টক পূর্ণ করে এবং এফ মাইনাস আয়নে পরিণত হয়। এইভাবে এনএ পরমাণু থেকে একটা ইলেকট্রন সম্পূর্ণরূপে এফ পরমাণুতে স্থানান্তরের মাধ্যমে উৎপন্ন এনএ প্লাস আর এফ মাইনাস আয়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড অণু গঠন করে। ঠিক আছে, এটা এইটুকু লিখলেই কিন্তু তোমাদের হবে। সঙ্গে এই চিত্রটা তোমরা এঁকে দিতে পারো, তবে এত কিছু লেখা দরকার নেই। জাস্ট যেটা হলো একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনে চলে যাচ্ছে, সেখান থেকে একটার মধ্যে প্লাস একটার মধ্যে মাইনাস চলে আসে এবং সেখান থেকে এনএ এফ তৈরি হলো, এটুকু লিখলেই হবে। কিন্তু এই চিহ্ন এত কিছু লেখা দরকার নেই। ঠিক আছে, জাস্ট এনএ যে এনের বাইরের কক্ষে একটা প্লাস হবে আর এফের বাইরের কক্ষে যে একটা কম থাকবে মাইনাস হবে, এফ মাইনাস, তাহলে এনএ প্লাস আর এফ মাইনাস মানে এনএ এফ। ঠিক আছে, স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা তারা কিন্তু পরস্পর যুক্ত হয়ে এটা তৈরি করে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে যে আইনীয় যৌগগুলি সমবয়বাদ ধর্ম দেখায় না কেন? আইনীয় যৌগগুলি সমবয়বাদ ধর্ম দেখায় না কেন? চলো বলে দিই যে আইনীয় যৌগগুলি কেন সমবয়বাদ ধর্ম দেখায় না। এটা হচ্ছে এই যে উত্তর আছে যে আইনীয় যৌগরা সমবয়বাদ ধর্ম দেখায় না কেন। বলছে আইনীয় যৌগে উপাদান আয়নগুলি পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। তড়িৎ আকর্ষণ বলের কোনো নির্দিষ্ট অভিমুখ না থাকায় আইনীয় বন্ধনেরও কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না, তাই আইনীয় যৌগগুলি সমবয়বাদ ধর্ম দেখায় না। ঠিক আছে, এটা মুখস্থ করে নেবে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা মুখস্থ করে ফেলবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে আমাদের যে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি হয়? চালনা করলে কি ঘটবে? তার সমিত সমীকরণ, রাসায়নিক সমীকরণ সহ কিন্তু লিখতে বলছে। তো চলো দেখা যাক। 124 পাতায় কিন্তু এটা আছে। এই যে 1100 ডিগ্রি, এই যে বলেছে যে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেনকে চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন উৎপন্ন হবে। রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ লিখতে বলেছে, তাহলে Ca2 + N2 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা CaNCN + C উৎপন্ন হবে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। আর এখান থেকে একটা ছোট্ট কথা বলে দিই, নাইট্রোলিম এই ক্যালসিয়াম সায়ানামাইড অর্থাৎ যেটা উৎপন্ন হচ্ছে এবং কার্বনের এই মিশ্রণটা বাদামি রঙের হয় এবং এটা এই যে CaNCN ক্যালসিয়াম সায়ানামাইড এবং এই যে কার্বন সি, এরা মিশ্রণ একসঙ্গে মিশ্রিতভাবে থাকে এবং এই মিশ্রণের নাম হচ্ছে নাইট্রোলিম। মনে থাকবে, এটা জমিতে সার হিসেবে আমরা ব্যবহার করি। এটাও কিন্তু তোমরা জেনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের যে থার্মিট পদ্ধতিতে F2O3 থেকে AB উৎপাদনের বিক্রিয়াটি রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ সহ লেখো। তো দেখো কীভাবে লিখতে হবে। এই যে সমিত সমীকরণ সহ লেখো। এই যে বলছে থার্মিট পদ্ধতি, এই থার্মিট পদ্ধতির ক্ষেত্রে Fe2O3 + 2Al, যেমন এখানে এইভাবে লিখবে যে উচ্চ উষ্ণতায় ফেরিক অক্সাইডকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত করে আয়রন উৎপন্ন করা হয়। ঠিক আছে, আয়রন উৎপন্ন করা হয় Fe2O3 + 2Al বিক্রিয়া করে 2Ab + Al2O3 + 999 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করছে। ঠিক আছে, এবং এটা কোথায় ব্যবহার করা হয়? রেল লাইন, ট্রাম লাইন, বড় বড় মেশিন বা জাহাজের ভগ্ন অংশ মেরামত করতে থার্মিট পদ্ধতির প্রয়োগ করা হয়। এদের ভগ্নস্থান ঝালাই বা স্পট ওয়েল্ডিংও বলা হয়। নর্মাল বিক্রিয়া লিখতে বললে শুধু এখান থেকে এইটুকু লিখলেই হবে। এই রাসায়নিক বিক্রিয়া লিখতে পারলেই কিন্তু 2 নম্বর দিয়ে দেবে। ঠিক আছে, এবং ব্যবহারটা তুমি জানতে পারলে লিখে দেবে, না জানলে না লিখলেও হবে, যদি আলাদা করে পড়ে তা লিখতে হবে তখন। ঠিক আছে, নেক্সট বলেছে কি, আচ্ছা এখানে এই কোশ্চেনেরও দেখতে হবে এখনও আছে। বলছে কি বলছে যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন কার্যত একটা ধাতব যৌগের বিজারণ ব্যাখ্যা করো। তো দেখে না উত্তরটা, এই যে উত্তরটা আছে যে বলছে ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাই উত্তর হচ্ছে 3 দাগের উত্তর, 3 দাগ এই যে আছে এখানে। ঠিক আছে, বলছে প্রকৃতিতে প্রাপ্ত ধাতুর অক্সাইড, সালফাইড, ক্লোরাইড এবং কার্বনের যৌগ থেকে ধাতু তৈরি করা হয়। এখান থেকে লেখা শুরু করবে একদম এই পর্যন্ত, কিন্তু সবটা লিখতে পারলে উদাহরণ দিয়ে দিও, দিয়ে এই পর্যন্ত লিখতে বলছে। ঠিক আছে, এই পর্যন্ত লিখবে, যদি উদাহরণ আছে এটা লিখতে হবে সম্পূর্ণটা, কিছু করার নেই। এটা আমার 2 নম্বরের দেবে কোশ্চেনটা, এটা সম্পূর্ণ তোমার লিখতে হবে। ঠিক আছে, তো বা তুমি এইটুকু লিখলেও হবে, কিন্তু একটা উদাহরণ না দিলে ঠিকঠাক উত্তরটা আসে না। তো তোমরা অ্যাকচুয়ালি কাজ করে এই অবধি লিখে দিও, তা লিখলেও হবে কিন্তু। ঠিক আছে, তোমরা যদি এখান থেকে এই অবধি লিখে দাও তাও হবে, চাইলে এই অবধিও লিখে দিতে পারো। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখবে। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে মিথেনকে অক্সিজেন দহন করলে কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। ঠিক আছে, তো মিথেনকে কি করবে? তুমি অক্সিজেন দহন করবে। তো এই যে মিথেনকে অক্সিজেন দহন,
তো মিথেনের রাসায়নিক ধর্ম, মিথেনের অক্সিজেন দহন করলে মিথেন সহজদাহ্য পদার্থ, অতিরিক্ত বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে অগ্নিসংযোগ করলে মিথেন জ্বলে ওঠে, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে, প্রচুর তাপশক্তি উৎপন্ন করে। CH4 আর 2O2 বিক্রিয়া করলে CO2 এবং জল তৈরি করছে এবং 213 কিলোক্যালোরি পার মোল তাপ উৎপন্ন করছে। ওকে, নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের, বলেছে কীভাবে প্রদত্ত পরিবর্তনটি করা যায়। H2C ডবল বন্ড CH2 থেকে CH3 বন্ড CH3 তৈরি করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। সেটা হচ্ছে এই যে তোমাদের বইতে আছে যে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত নিকেল চূর্ণের উপর দিয়ে ইথিলিন এবং হাইড্রোজেনের মিশ্রণ চালনা করলে ইথেন উৎপন্ন হয়। নিকেল অনুঘটকের কাজ করে কে, নিকেল। তাহলে H2C ডবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া এটা। তা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে নিকেল এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, নিকেল কিন্তু এখানে অনুঘটকের কাজ করছে, তাহলে H3C বন্ড CH অর্থাৎ ইথেন উৎপন্ন করছে। ঠিক আছে, ইথিলিন থেকে ইথেন উৎপন্ন হচ্ছে। ওকে, বিভাগ ঘয়ের 4 দেখ কী বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। কি বলছে, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। তো কী বলছে দেখো উত্তরটা, আদর্শ গ্যাস সমীকরণ, এই যে হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, ধরি টি উষ্ণতা এবং পি চাপে n গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন যদি ভি হয়, তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা জানি ভি প্রফেশনাল 1/p যখন এন আর টি স্থির। চার্লসের সূত্র অনুসারে আমরা বলতে পারি ভি প্রফেশনাল টি যখন এন আর পি স্থির, আর অ্যাভোগাড্রো সূত্র অনুসারে ভি প্রফেশনাল এন যখন পি আর টি স্থির। ওকে, তাহলে এখন বলছে তিনটি সূত্রের সমন্বয় করে পারে ভি প্রফেশনাল এন টি বাই পি, সেখান থেকে ভি ইজিক্যাল টু আর এন টি বাই পি, পি ইজিক্যাল টু এন আর টি, সেখানে কোনাকুনি গুণ করলে পি ইজিক্যাল টু এন আর টি, যেখানে আর হচ্ছে যেমন সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় আরকে। ঠিক আছে, আরকে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক, এবং এই পি ইজিক্যাল টু এন আর টি যেটা, এই সমীকরণকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটি কিন্তু প্রযোজ্য। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে, এটা খুব ছোটো করে লেখার জন্য এটাই দেখালাম। নেক্সট কোশ্চেন বলছে, তো অতিরিক্ত লঘু এই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়া এনটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করতে কী পরিমাণ ফেরাস সালফাইড প্রয়োজন। এপি 56 এবং এস 32 যদি হয়, তাহলে দেখে নাও অঙ্কটা। বলছে বিক্রিয়ার সমীকরণ আমরা লিখলাম, বিক্রিয়ার সমীকরণ কী হবে, বলছে হাইড্রোজেন লঘু লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 তার সঙ্গে ফেরাস সালফাইড FeS বিক্রিয়া করছে, বিক্রিয়া করলে FeSO4 আর আর যেটা হচ্ছে বিনিময় নিয়ম অনুযায়ী FeSO4 আর H2S এটা উৎপন্ন হবে। তাহলে FeS এর যদি আমি আণবিক ভর বের করি, তাহলে কত হচ্ছে 56, আর এদিকে এসের 56 আর 32 কত 88 গ্রাম হচ্ছে। আর এখানে H2S এখানে আয়তন বলে দিয়েছে এনটিপিতে 22.4 লিটার। তাহলে এখানে আমরা জানি যে নর্মাল অবস্থায় 22.4 লিটার হয়। ঠিক আছে, 1 মোলের জন্য কত হয় 22.4 লিটার, এখানে হবে 22.4 লিটার। এখন বলছি এনটিপিতে আমরা জানি 22.4 লিটার H2S পেতে গেলে 88 গ্রাম কিন্তু FeS প্রয়োজন। আমার এই এনটিপিতে 22.4 লিটারের জন্যই আমার চেয়েছে, তাই উত্তর কত হবে 88 গ্রাম উত্তর হবে। ওকে, নেক্সট কোশ্চেন কী বলেছে, যে 107 গ্রাম NH4Cl কোলিজনের সঙ্গে বিক্রিয়ায় এসটিপিতে কত আয়তন NH3 গ্যাস উৎপন্ন করবে। ওই পরিমাণ NH3 এসটিপিতে কত আয়তন CO2 এর সঙ্গে বিক্রিয়া করে কত মোল ইউরিয়া উৎপন্ন করবে। এন এর মান 14, এইচ এর মান 1, আর Cl হচ্ছে 25.5। ঠিক আছে, তো কীভাবে করতে হবে দেখে নাও অঙ্কটা। অঙ্কটা হচ্ছে এই যে 107 গ্রাম, এই যে অঙ্কটা এখানে দেওয়া আছে কত মোল ইউরিয়া উৎপন্ন করবে, বিক্রিয়া সমিতি সমীকরণ দেওয়া আছে এখানে যে 107 গ্রাম হচ্ছে NH2NH4Cl, এখানে 107 গ্রাম হচ্ছে। এবার কী করছে, বিক্রিয়া সমীকরণ থেকে দেখা যাচ্ছে কি, যে বিক্রিয়া সমীকরণ থেকে দেখা যায় যে NH4 হচ্ছে 107 গ্রাম NH4Cl থেকে 2 মোল কিন্তু NH3 উৎপন্ন হচ্ছে। আমরা আগে বিক্রিয়া দেখেছিলাম 2 মোল আমার NH3 উৎপন্ন হচ্ছিল, এই যে 2 মোল কিন্তু আমার তলায় আছে 2 মোল হচ্ছে NH3 উৎপন্ন হচ্ছিল, 2 মোল NH3 উৎপন্ন হচ্ছিল, সেটা এখানে লিখেছে যে 2 মোল NH3 উৎপন্ন হয়। তাহলে এসটিপিতে 1 মোল যে কোনো কিছু আয়তন আমরা 22.4 লিটার আমরা জানি, তাহলে 2 মোলের মান কত হবে 44.8 লিটার হবে। তাহলে NH3 এর সঙ্গে CO2 এর বিক্রিয়ার সমীকরণ কত হবে, NH3 2NH3 এর সঙ্গে CO2 বিক্রিয়া করলে CONH2 গ্রুপ 2 বা H2O জল তৈরি করবে। এটা 2 মোল, এটা 1 মোল, এটাও 1 মোল হচ্ছে কিন্তু। তাই বলছে বিক্রিয়ার সমীকরণ থেকে দেখা যায় এসটিপিতে 2 মোল NH3 1 মোল CO2 এর সঙ্গে বিক্রিয়া করে 1 মোল ইউরিয়া উৎপন্ন করছে, এটা কিন্তু ইউরিয়া, তাই তো। অর্থাৎ বলছে 1 মোল CO2 এর আয়তন 22.4 লিটার, সুতরাং 107 গ্রাম NH4Cl থেকে এসটিপিতে 44.8 লিটার NH3 উৎপন্ন হবে, এবং 44.8 লিটার NH3 এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 এর সঙ্গে বিক্রিয়া করে 1 মোল ইউরিয়া উৎপন্ন করবে। বোঝা গেল অঙ্কটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু। ঠিক আছে, নেক্সট কি বলছে, তাপ পরিবেদাঙ্কের
রাশিমালাটি প্রতিষ্ঠা করে তা পরিবেদাঙ্কের সংজ্ঞা দাও। তা পরিবেদাঙ্কের রাশিমালাটি প্রতিষ্ঠা করে তা পরিবেদাঙ্কের সংজ্ঞা দিতে বলছে। এই যে দেখে নাও, তাপ পরিবাহিতাঙ্ক, সেখানে এই চিত্রটা রাখতে হবে, একে লিখতে হবে। এখান থেকে সবটা পরপর লিখবে, লিখেছে চারটে ইকুয়েশন থেকে আমরা কিন্তু তাপ পরিবাহিতাঙ্কের কিন্তু রাশিমালাটা আমরা আনতে পারবো। এই কেটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। এই কে রাশিমালা বের করতে গেলে আমরা এই পাশে করা আছে, আমরা এখান থেকে কী করবো, যে কিউ ইজিক্যাল টু কে ইন্টু এ থিটা মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি, ডি টি থিটা মাইনাস থিটা টু আর এ, এই চারটের মান যদি এক করি তাহলে কিউ ইজিক্যাল টু কে বলে থাকবে। সেই কিন্তু এই পাশে করা হয়েছে। দেখো এই যে ডি ইজিক্যাল টু 1, এ ইজিক্যাল টু 1, থিটা মাইনাস থিটা টু এর মানে 1 করেছে, টি এর মানে 1 করেছে, তাহলে কে ইজিক্যাল টু কিউ হবে। তাই বলছে কোনো পদার্থের একক বেদ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাদের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি একক হয় অর্থাৎ 1 হয়, তাহলে বলছে স্থিত অবস্থায় পাদের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে যে একক সময়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই পদের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। ঠিক আছে, তাহলে কে ইজিক্যাল টু কিউ ডি বাই এ ইন্টু থিটা মান মাইনাস থিটা টু ইন্টু টি, এটাই কিন্তু আমাদের এই অবধি লিখতে বলছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলেছে যে তরলে দুই প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকে কেন। চার বলছে দুই প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোন তরলের নিজস্ব ধর্ম। আমরা জানি তরলে দুই প্রকার প্রসারণ থাকে, একটা হচ্ছে আবদ্ধ প্রসারণ গুণাঙ্ক, আরেকটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এবং আমরা এটাও জানি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব একান্ত নিজস্ব ধর্ম। ঠিক আছে, তো এটা আমরা জানি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যার মধ্যে আবদ্ধ প্রসারণ গুণাঙ্ক থাকে আর পাত্রের প্রসারণ থাকে। ওকে, এখন বলছে তরলের দুই ধরনের আয়তন প্রসারণ ধরা হয় কেন। একই উত্তর, এটা দেখে নাও। বলছে কি বলছে এখান থেকে, তরলের প্রসারণ লক্ষ্য করতে হলে তরলকে কোনো পাত্রে উত্তপ্ত করতে হয়, তাই পাত্রে তাপ প্রয়োগ করলে তরলের সঙ্গে পাত্রের প্রসারণ ঘটে। তাই পাত্রের তুলনায় পাত্রের প্রসারণ বেশ কম হলেও তা একেবারে উপেক্ষণীয় নয়। পাত্রের প্রসারণ উপেক্ষা যদি করি আমরা তাহলে সেটাকে বলে আবদ্ধ প্রসারণ। আর পাত্রের এই হচ্ছে তরলের আবদ্ধ প্রসারণের সঙ্গে যদি পাত্রের প্রসারণকে অ্যাড করা হয় তাহলে তখন বলা হয় প্রকৃত প্রসারণ। তাই বলছে তরলের দুই প্রকার আমরা প্রসারণ দেখতে পাই। ওকে, সেজন্য তরলের কিন্তু দুই প্রকার প্রসারণ দেখা যায়, একবার পাত্রের প্রসারণকে উপেক্ষা করা হচ্ছে আর একবার পাত্রের প্রসারণকে কাউন্ট করা হচ্ছে। পাত্রের প্রসারণ উপেক্ষা করার কারণ হচ্ছে পাত্রের প্রসারণ খুবই খুবই কম হয় তাই। ঠিক আছে, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বলেছে প্রমাণ করে যে উত্তল দর্পণের উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করে যে উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের উত্তল দর্পণের বক্রতা ব্যাস তথা ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। ঠিক আছে, ফোকাস দূরত্বের দ্বিগুণ এটা আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো অবতল দর্পণের জন্য আমরা আগেও করেছি, অবতল দর্পণটা হচ্ছে এই যে অবতল দর্পণের জন্য এই চিত্রটা রাখতে হবে, একে কিন্তু এটা সম্পূর্ণটা লিখতে হবে। ঠিক আছে, আর আমাদের চেয়েছে হচ্ছে উত্তল দর্পণের জন্য, তার মানে কিন্তু পরের পাতায় যেটা আছে সেটা এত কিছু লেখার দরকার নেই, নিজের ভাষায় অ্যাপ্লাই করবে, এখানে নিজের ভাষায় কিন্তু এটা লিখবে, এ ইজিক্যাল টু r/2 এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। আর যদি একা লিখতে না পারো তাহলে সবটাই মুখস্থ করবে চিত্র সহ। ঠিক আছে, তাহলে এখান থেকে নিজের ভাষায় লিখবে, এটা যা করলে যেভাবে আলো আসছে না আসছে হচ্ছে সেইভাবে যা করলে এই পাশে চিত্রের সবটাই এখানে লিখতে হয়েছে। ঠিক আছে, তো সেটা সবটাই এখানে লিখবে, লিখে কিন্তু এটা প্রমাণ করবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা ইজিক্যাল টু আয়ন প্লাস I2 মাইনাস এ প্রতিষ্ঠা করো। ঠিক আছে, ডেল্টা ইজিক্যাল টু আয়ন মাইনাস I2 হচ্ছে আয়ন প্লাস I2 মাইনাস এ, এটা প্রতিষ্ঠা করতে বলছে। তো দেখো কীভাবে প্রতিষ্ঠা করতে পারি আমরা, এই যে চ্যুতিকোণের রাশিমালা, এটা কিন্তু এর উত্তর হবে। ঠিক আছে, এটা কিন্তু এর উত্তর। ঠিক আছে, এখান থেকে শুরু করে এটা সবটাই কিন্তু আমাদের লিখতে হবে। এত কিছু যদি না লিখতে পারো লিখলে খুব ভালো হয়, না লিখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, নিজের ভাষায় এখানে লিখতে হবে, লিখে একদম এই পর্যন্ত কিন্তু তোমার প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, ভাই এতটা লিখলে কিন্তু পরীক্ষা সেন্টারে কিন্তু সময় পাবে না, তাই এটাকে নিজের ভাষায় লিখবে, ছোটো করে লিখবে। ঠিক আছে, দেখবে তোমার কোন বই আছে যে বইতে ছোটো করে লেখা এটা, সেখান থেকে এটাকে ভালো করে পড়ে রাখবে এবং এই চিত্রটা কিন্তু অবশ্যই আঁকতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে একটি প্রিজমের 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপাদিত হয়েছে। নির্গমন রশ্মির মোট চ্যুতি 30 ডিগ্রি হলে দেখাও যে নির্গত রশ্মিটি প্রিজমের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত হয়। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে কী হবে দেখে নাও, যে এই যে ডেল ইজিক্যাল টু কী আছে সূত্র আমার আয়ন প্লাস I2 মাইনাস এ, এখানে এর মান 30 ডিগ্রি বলে দিয়েছে, আয়ের মান 60 ডিগ্রি বলেছে, ডেলের মান 30 ডিগ্রি বলেছে। সবগুলোর মান বসলে I2-র মান পাবো, এখান থেকে I2-র মান করলে -30 বেশি গেলে +30, 30 60 আর এখানে -60, 60 থেকে 60 বাদ দিলে 0, অর্থাৎ I2 অর্থাৎ অবিলম্বের সঙ্গে কোনো রকম কোণ করছে না, অর্থাৎ অবিলম্ব দিয়েই বেরিয়ে যাচ্ছে,
তাই তো? অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মিটা যেটা ওই পাশ দিয়ে প্রতিষ্ঠিত হবে সেই রশ্মিটা কিন্তু হচ্ছে অবিলম্বের সঙ্গেই বেরিয়ে যাচ্ছে, অবিলম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে বেরোচ্ছে, অর্থাৎ অবিলম্বের ওপর দিয়েই বেরিয়ে যাচ্ছে। আবার হচ্ছে এটা হচ্ছে আমাদের উত্তর হবে, ঠিক আছে, যে I2 এর মান কত হবে, অবিলম্ব দিয়ে যাবে, এটা তো প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। 2 নম্বর বলছে ডেল ইজ ইকুয়াল টু মিউ মাইনাস এ ইন্টু প্রতিসংখ্যার মান চেয়েছিল, ডেল ইজ ইকুয়াল টু আমরা জানি মিউ মাইনাস 1 ইন্টু এ, গুণ করে দাও মিউ এ মাইনাস এ, এই পাশে ডেল আছে তাহলে এ মাইনাস এ, এই পাশে একটা প্লাস এ, তাহলে হচ্ছে মিউ এ ইজ ইকুয়াল টু ডেল ই প্লাস এ, তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত হবে, এ দিয়ে ভাগ হয়ে যাবে। ডেলের মান কত আমরা একটু আগেই করলাম, ডেলের মান 30 ডিগ্রি ছিল, এর মান ছিল 30 ডিগ্রি, আর এর মান তো 30 ডিগ্রি বসালাম, 30 30 60/30 মানে 2 হচ্ছে, তাহলে মিউ এর মান কত হচ্ছে, মিউ এর মান কিন্তু হবে 2। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে 6 ওহম রোধের একটি ধাতব তারকে টানা হলো যাদের দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অন্তিম রোধ কত হবে। এই প্রশ্নটার ক্ষেত্রে একটা ছোট্ট সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে 6 ওহম রোধের তারকে টান করে তো দৈর্ঘ্য দ্বিগুণ করছি, দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যদি লেখা যায় যে উপাদানের হচ্ছে তার প্রস্তুতির ক্ষেত্রে বলে কোনো চেঞ্জ হবে না বা ব্যাসার্ধের কোনো চেঞ্জ হবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু আমি এখানে যেটা করেছি, আমি ধরেই নিলাম যে আমাদের তারটা টানার ফলে তারটা শুরু হয়ে গেছে, অর্থাৎ ওর বক্রতা ব্যাসার্ধ প্রস্তুতির ক্ষেত্রফল কমে গেছে, সেটা ধরে নিয়ে আমরা অঙ্কটা করেছি। ধরে নিয়েছি যে প্রাথমিক অবস্থায় যে দৈর্ঘ্যটা L1টাকে আমরা L ধরে নিয়েছি, L2টাকে 2L ধরে নিয়েছি, দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে R1টা 6 ওহম বলেছে, R2টা বের করতে বলেছে, আর আমরা যে ব্যাসার্ধ যেটা দেওয়া নেই সেজন্য প্রথমবার ব্যাসার্ধ ছিল আর, দ্বিতীয়বার কত হবে, দৈর্ঘ্য আমরা টেনে দ্বিগুণ করছি, তাহলে দৈর্ঘ্য টেনে যদি দ্বিগুণ করে তাহলে ব্যাসার্ধ কিন্তু অর্ধেক হয়ে যাবে, R/2 হয়ে যাবে। আমরা জানি যে R = ρL/a, আমরা এটা সূত্রটা আমরা জানি R = ρL/a, তাই তো। তাহলে এখান থেকে রো তো একমাত্র দেখো তার প্রথমে যেমন ছিল টানার পরেও কিন্তু উপাদানটা একই আছে ওর মধ্যে, তাই এখানে উপাদান কিন্তু কনস্ট্যান্ট, তো উপাদান যদি কনস্ট্যান্ট হয় তাহলে RA/L হবে, তাহলে R1 A1/L হন ইজ ইকুয়াল টু R2 A2/L2, সেখান থেকে R2-র মান বের করতে হবে, সবগুলোর মান দেওয়া আছে এখানে, কাটাকাটি করলে আমরা দেখতে পাচ্ছি 648 ওহম কিন্তু আমার কী বেরোলো, R2 এর মান কিন্তু 48 ওহম কিন্তু আমার R2 এর মান বেরিয়েছে। ওকে, এটাই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 4.5, কোশ্চেন নাম্বার 4.6 এর অথবার কোশ্চেন আছে যে তড়িৎচুম্বক আবেশ কী, এই সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। এই যে হচ্ছে উত্তর আছে যে 1836 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম লক্ষ্য করেন যে চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে বদ্ধ পরিবাহীকে গতিশীল করা হলে পরিবাহীটির মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, সাধারণভাবে এই ঘটনাকে তড়িৎচুম্বকীয় আবেশ বলা হয়, এবং বলছে এই তড়িৎ প্রবাহকে আমরা বলি আবিষ্ট প্রবাহ। এখান থেকে আরেকটা কী বলেছে, ফ্যারাডের সূত্র প্রমাণ করতে বলেছে, লিখতে বলেছে, তাই হচ্ছে ফ্যারাডের সূত্র আমাদের, এই হচ্ছে ফ্যারাডের সূত্র দেওয়া আছে এখানে, যে তড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র, মোট দুটো সূত্র আছে। এই দুটো সূত্রই কিন্তু পরীক্ষায় জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু জলের মতন মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। এই দুটো সূত্রই কিন্তু তোমরা জলের মতন মুখস্থ করে ফেলে পরীক্ষা তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই দুটো সূত্র, ফ্যারাডের সূত্র দুটো, সঙ্গে লেঞ্জের সূত্র আছে তলার দিকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে কি, একটি বাড়িতে 100 ওয়াটের, এটা এস কত আছে 82, বলছে একটি বাড়িতে 100 ওয়াটের 4টি বাতি, 60 ওয়াটের আছে 2টি পাখা, এবং বলছে প্রতিদিন করে 5 ঘন্টা করে চলে। এপ্রিল মাসে ওই বাড়ির বৈদ্যুতিক বিল কত এসছে, বৈদ্যুতিক বিল এসছে বিল কত হবে, বোর্ড একক 5 টাকা বলেছে। এপ্রিল মাস মানে কি, এপ্রিল মাস মানে কিন্তু 30 দিনের মাস যায়, তাহলে বাতি কী বলছে, বাতি বলছে 100 ওয়াটের 4টে বাতি। ওকে, তা বাতি 100 ওয়াটের 4টে হলে 400 ওয়াট হচ্ছে। আবার পাখা বলেছে 2টো পাখা 60 ওয়াটের, তাহলে 60 গুণ 2 মানে হচ্ছে 120 ওয়াটের, তাহলে মোট আমাদের কত হচ্ছে, তাহলে কত ওয়াট হচ্ছে, তাহলে 400 আর এদিকে 120 মানে 520। তার সঙ্গে বলছে দৈনিক 5 ঘন্টা করে চলছে এবং 30 দিন পর্যন্ত চলে, দৈনিক 5 ঘন্টা করে এবং 30 দিনে 1 মাস এপ্রিল মাস, তাই তো। APRI এর এপ্রিল মাস কত দিনে হচ্ছে, 30 দিনে এপ্রিল মাস হয়, তাই তো। তাই আমরা কী করতে পারি, তাই কিন্তু এখান থেকে 30 গুণ করে দিলাম, 5 × 30, এদের গুণ করলে 520 প্লাস × 5 × 3 এত ওয়াট ঘন্টা। আর বোর্ড এককে করতে গেলে কিলোওয়াট ঘন্টায় নিয়ে যেতে হয়, ওয়াট ঘন্টাকে কিলোওয়াট ঘন্টায় করলাম, ওয়াট ঘন্টাকে কিলোওয়াট ঘন্টায় করতে গেলে 1000 দিয়ে ভাগ যাবে, তাহলে 0 0 কেটে যাচ্ছে, এখানে 8টা শূন্য আছে, 5 2 10, 2 দিয়ে 52 কাটলে 26, 26কে 3 দিয়ে গুণ করলে 78 কিলোওয়াট আর ঘন্টা, মানে বোর্ড এককে এত বোর্ড 78 এত বোর্ড একক হবে, ঠিক আছে। এবং আমরা 1 বোর্ড মানে 5 টাকা জানি, তাহলে 78 বোর্ড মানে কত হবে, 78 গুণ 5 মানে হচ্ছে 390 টাকা, ঠিক আছে। 78 × 5 মানে 390 টাকা কিন্তু আমাদের উত্তর হবে, ঠিক আছে।
কী কোশ্চেন বলেছে? কোশ্চেন বলেছে এখানে যে নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজনের হচ্ছে পার্থক্য লেখো, ভর ত্রুটি বলতে কী বোঝো? তো নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজনের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে এই যে এখানে কী আছে, নিউক্লিয় বিভাজন, এখানে গেছে নিউক্লিয় সংযোজন, এদের মধ্যে সংজ্ঞা আর সত্য এই দুটো পার্থক্য দেওয়া আছে। আরও এই পাশে আছে, এই পাশে কী আছে, এই পাশে আছে যে নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজনের আরও পার্থক্য, উৎপন্ন শক্তি আর পরিবেশ বান্ধব প্রক্রিয়া। ঠিক আছে, এই চারটে পার্থক্য আছে, এই চারটে পার্থক্য খুব ভালো করে করবে। ঠিক আছে, এর সঙ্গে আছে ভর ত্রুটি কাকে বলা হয়, এর সঙ্গে আছে কি ভর ত্রুটি কাকে বলে, ভর ত্রুটি বা ভর বিচ্যুতি প্রশ্নটা, এই যে তোমাদের ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কাকে বলা হয়। ঠিক আছে, ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কাকে বলে, মাধ্যমিক 2017 সালের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এবং রাশিমালাটা। তো ভর ত্রুটি বা ভর বিচ্যুতি জিনিসটা কী দেখো, এই যে ভর ত্রুটি কী বলছে বা ভর বিচ্যুতি, যে মাস ডিফেক্ট বলছে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়নগুলির প্রোটন বা নিউট্রন অর্থাৎ মুক্ত অবস্থায় মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় নিউক্লিয়নগুলির সমষ্টিগত ভর কিছুটা কম হয়। ভরের এই পরিমাণগত হ্রাসকে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বা ভর ঘাটতি বলা হয়। ঠিক আছে, এই রাশিমালাটা পুরোখানে তোমাদের বইতেও এটা আছে। রাশিমালার পূর্বে উদাহরণ দিয়ে দিয়েছে, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে খুব সুন্দর করে, এত কিছু করার দরকার নেই। ভর বিচ্যুতি কাকে বলা হয় রাশিমালাটা একটু পড়ে রেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে কোনো মৌলের আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝো? পর্যায় শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তির কী কী পরিবর্তন ঘটে সেটা দেখাও। তো এটা হচ্ছে আয়নাইজেশন শক্তি, এই যে বলছে আয়নাইজেশন শক্তি বা আয়নি ভবন বিভব কী। তো এখানে লিখবে যে গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রসম বা বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তিস্তরে থেকে তখন পরমাণুটি সবচেয়ে বাইরের কক্ষে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসে আকর্ষণীয় ক্ষেত্রে এবং সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আধানে পরিণত করতে যে নূতনতম শক্তির প্রয়োজন তাকে ওই পরমাণুটির প্রথম আয়নি ভবন বিভব বলা হয়। ঠিক আছে, বলেছে যে এখানে আরেকটা কোশ্চেন দিয়েছে কি, যে পর্যায় এবং শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তির কীভাবে পরিবর্তিত হয়, পর্যায় এবং শ্রেণী বরাবর মনে রাখবে, পর্যায় এবং শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তন হয়। ঠিক আছে, তো এখানে বলি সাধারণভাবে পর্যায় সাধারণত কোনো পর্যায়ে পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে দু একটা ব্যতিক্রম যারা আয়নি ভবন বিভব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, এখানে এটাই দেওয়া আছে এখানে। আর কি আছে, আর অন্য বইতে দেখি একটু কী পার্থক্য দেওয়া আছে এদের মধ্যে, পরিবর্তনটা কী দেওয়া আছে। এই যে পর্যায় বরাবর পরিবর্তন কী বলছে, পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে কী হয়, পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তোমার পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে বহিস্থিত ইলেকট্রন এবং নিউক্লিয়াস আয়নন শক্তি ক্রমশ বৃদ্ধি পায়। পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নন শক্তি ক্রমশ বৃদ্ধি পায়। আর একটা কী বলেছে, আরেকটা বলেছে যে শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে কী হবে, আয়নন শক্তি হ্রাস পায়। মনে থাকবে কী বললাম তাহলে, আমি বললাম যে পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে কী হয়, আয়নন শক্তি ক্রমশ বৃদ্ধি পায়, আর শ্রেণীর উপর থেকে নিচের দিকে নামলে আয়নন শক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে। এটাই কিন্তু হচ্ছে এর পরিবর্তন। নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে হাইড্রোজেনকে হচ্ছে দুষ্টু মৌল বলা হয় কেন, সেটাকে ঘুরিয়ে বলেছে প্রশ্নটা। কীভাবে প্রশ্নটা বলেছে যে হাইড্রোজেনের ধর্মের জন্য গ্রুপ 1 মৌলগুলি একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলির একটি ধর্মের, যে মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্যের উল্লেখ করো। ঠিক আছে, তো দেখে না উত্তরটা কী হবে। উত্তরটা হচ্ছে এই যে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন, একই কোশ্চেন। ঠিক আছে, একই কোশ্চেন বলছে হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন, এর উত্তরটা কী আছে দেখো। কি বলছে যে এখান থেকে লিখবে, লেখা শুরু করবে এখান থেকে, এটা অনেকটা বড় অ্যান্সার, কিন্তু আমাদের মনে হয় এত বড় লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে বলেছে যে পজিশন হাইড্রোজেনের গ্রুপ 1 ক্ষারতত্ত্বগুলি এবং গ্রুপ 17 হ্যালোজেন মৌলগুলির সঙ্গে একত্রে রাখার সাপেক্ষে বিভক্তি যুক্তি দাও। এখানে কিন্তু যুক্তির সাপেক্ষে বলেছে, তোমাদের এখানে সাদৃশ্য চেয়েছে, তো তোমরা যুক্তিটাই ভালো করে পড়বে। ঠিক আছে, যুক্তি এই পর্যন্ত আছে। ঠিক আছে, 1 নম্বর শ্রেণীতে রাখার পক্ষে 3-4টে যুক্তি আছে, এখানে মোট 6টা যুক্তি আছে, এখানে 3টে আছে, এবং এই পাশে গেলে এই পাশে উপরের দিকে কিন্তু 4, 5, 6 মোট 6টা যুক্তি আছে। এবং 17 নম্বর শ্রেণীতে কেন রাখা হবে, এখানেও কিন্তু অনেকগুলো যুক্তি আছে পরপর। তোমাদের বলেই দিয়েছে যে 1 নম্বর শ্রেণীতে রাখার জন্য তোমাদের একটা মাত্র যুক্তি দেখাতে বলেছে, আবার 17 নম্বর শ্রেণীতে রাখার জন্য 2টি মাত্র যুক্তি দেখাতে বলেছে। তো এখান থেকে একটা, এখান থেকে 2টো লিখলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বরের কোশ্চেন কমপ্লিট, এত বড় মুখস্থ করার প্রয়োজন নেই। ঠিক আছে।
নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক শক্তিতে বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী। মনে রাখবে তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য কিন্তু দায়ী হয়। অম্লায়িত জল তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড আর অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত করে। ঠিক আছে, অম্লায়িত জল তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড আর অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত করে, সেটা কিন্তু আমাদের নেক্সট কোশ্চেন। কী হবে এটার উত্তর, 4 রাইমের 421 পদের অ্যান্সারটা আছে। ঠিক আছে, এই যে এখান থেকে এটা ভালো করে পড়ে নেবে, এই যে ঠিক আছে, এখান থেকে প্রথম থেকে এখান থেকে শুরু করে এটা পুরোটা ভালো করে পড়বে। ঠিক আছে, একদম এই পর্যন্ত তোমার পড়তে হবে। পড়লে তুমি বুঝতে পারবে যে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময়, যে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড অ্যানোডে কী কী বিক্রিয়া ঘটে, তা কিন্তু এখান থেকে এটা পুরোটা লিখলে কিন্তু পেয়ে যাবে 2017 সালের কোশ্চেন কিন্তু এটা। ঠিক আছে, তো এটা কিন্তু পুরোটা ভালো করে পড়বে, এই যে পুরোটা ভালো করে কিন্তু পড়বে। ঠিক আছে, পড়ে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে যে অ্যামোনিয়া জারণ দ্বারা নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপগুলি সত্য সমীকরণ সহ লেখো। সাতটা বইতে 118 পাতায় আছে। ঠিক আছে, সাতটা টেক্সট বুকে 118 পাতায় পুরনো বইতে, নতুন বইতে কত সেটা দেখতে হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়ার জারণ ধর্ম, এবং এখান থেকে কী হচ্ছে, অ্যামোনিয়া ও অক্সিজেনের মিশ্রণ 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্ল্যাটিনাম তারজালির মধ্য দিয়ে, ঠিক আছে, কতগুলি ধাতব দিয়ে দ্রুত চালনা করলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। প্ল্যাটিনাম অনুঘটক হিসেবে কাজ করছে, যে 4NH3 5O2 NH3কে জারণ করে 4NO তৈরি করছে এবং 6H2 উৎপন্ন হচ্ছে। এই অবধি লিখলেই ফুল নাম্বার পাওয়া যাবে, 3 নম্বর। নেক্সট কোশ্চেন কী বলেছে, সামান্য কারো H2SO4 এর উপস্থিতিতে ইথানলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ার সমীকরণটি দেখাও। কি হবে এটা, এটা হচ্ছে এই যে আছে ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া, এটা লিখলেই হয়ে যাবে। বলছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় ইথাইল অ্যাসিডের এস্টার উৎপন্ন করে, CH3COOH অর্থাৎ আছে অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে C2H5OH অর্থাৎ ইথানল আছে। নাম, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথানল, এটার নাম হচ্ছে ইথানল। বিক্রিয়া করছে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে CH3COOH C2H5 H2O উৎপন্ন করবে। এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন কিন্তু এটা এখান থেকে। নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে কীভাবে পরিবর্তিত করবে CH3CH2OH সেখান থেকে CH2 এটাকে কীভাবে পরিবর্তন করবে। এখানে বলছে এই যে পরিবর্তন করতে গেলে আমাদের এই বিক্রিয়া আছে নিরুদান বিক্রিয়াটা করে দেখাতে হবে। 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কারো এই সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল থেকে এখন জল যদি অপসারিত করে দেওয়া যায় তাহলে কিন্তু ইথিলিন উৎপন্ন হয়। C2H5OH কারো H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি দিই আমরা, তাহলে C2H4 এবং জল উৎপন্ন হবে। ওকে, এবং বলে যে সিএনজির শিল্প উৎসগুলো কী কী। সিএনজির শিল্প উৎসগুলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি এর শিল্প উৎসগুলো কী কী। সিএনজির প্রাকৃতিক উৎস হলো প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম খনিতে তেলের সঙ্গে দাহ্য গ্যাস সঞ্চিত থাকে, এই গ্যাস আলাদাভাবে বা তেলের খনি থেকে তোলা হয়। এই দাহ্য গ্যাসকে প্রাকৃতিক গ্যাসও বলা হয়ে থাকে। ঠিক আছে, বলছে প্রাকৃতিক গ্যাসকে চাপ প্রয়োগে তরলে পরিণত করলে তাকে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি বলে। তরল প্রাকৃতিক গ্যাসকে স্টিলের সিলিন্ডারে রাখা হয়। ঠিক আছে, এটা কিন্তু এর উৎস। ঠিক আছে, এটা এত বড় লেখা দরকার নেই, প্রথম 2-4 লাইন লিখে দিলেই কিন্তু হবে। ঠিক আছে, এটা কিন্তু সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের কিন্তু উৎস। এই হলো আমাদের 3 নম্বর সেট কমপ্লিট হলো, এবং এবার নেক্সট দিন আমরা দেখবো বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ঠিক আছে, 4 নম্বর সেটটা আমরা নেক্সট দিন দেখবো। আমরা WBH এর কিন্তু ফুল সলিউশন চলছে আমাদের ফিজিক্যাল সায়েন্সের। ঠিক আছে, তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। ঠিক আছে, বেল আইকনে ক্লিক করে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।